জ্বালা করে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ফান শো শো অফে। আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই সেলিব্রিটিদের এবং যাদের সাথে আমরা বলে থাকি, তাদের কথা শুনে থাকি এবং অনেক কিছু জেনেও থাকি তাদের ব্যাপারে। আজ আমাদের অতিথি আমাদের সবার প্রিয় তন্ময় সোহেল। সোহেল ভাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। নিজেকেই নিজে জিজ্ঞেস করে কেমন আছেন, মানে কি নিজেকে নিজে এই যে বললে না সোহেল কেমন আছেন সোহেল, হ্যাঁ তুমিই তো সোহেল। হ্যাঁ আমিও সোহেল, উনিও সোহেল। উনি হচ্ছেন তন্ময় সোহেল, আমি হচ্ছি স্বপ্নিল সোহেল, আর তুমি? আমি গো টু হেল। মানে কি? মানে গো টু হেল তোমাদের যে অবস্থা, পেছনে হাত দিয়ে কথা বলালে টের পেতে জীবন কি। হ্যাঁ এটা জাহান্নামের চেয়েও কঠিন। ওকে, তুমি উল্টাপাল্টা কথা বলো না। ইনি হচ্ছেন তন্ময় সোহেল ভাই, ইনি একজন অভিনেতা, সুঅভিনেতা আমরা বলতে পারি। সোহেল ভাই আপনি তো ইদানিং অনেক কাজ করছেন, দর্শক অনেক ভালোবাসছে, কেমন এনজয় করছেন? খুবই ভালো। এনজয় করাটা আসলে এটা তো একেবারে মনের ব্যাপার। যখন কাজ করি, একটা কাজ যখন রিলিজ পাই, যখন রাস্তায় বের হই অথবা মানুষের সাথে দেখা হয়, সামনে এসে কেউ যদি বলে যে আপনার অভিনয় ভালো লাগে বা আপনার এই নাটকটা দেখেছি, তখন তো অবশ্যই ভালো লাগে। কারণ যখন শুরু করি তখন তো এই কারণেই শুরু করেছিলাম যে মানুষ চিনবে। তুমি তোমার পরিচয়টা একটু দিলা না? হ্যাঁ আমি সেটেলার মিজান। সেটেলার মিজান মানে তুমি কি করো? হ্যাঁ জানা উচিত। মানে কি করে আমারও জানতে ইচ্ছে হচ্ছে। আমি একজন ডিরেক্টর, বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর। তুমি আমাকে চেনো না? তুমি বোধহয় নতুন এসেছো না? সরি, আসলে তো এই নামে আমি কাউকে চিনি না, এটা আমারই ব্যর্থতা। হ্যাঁ হ্যাঁ চিনবে না তো, আমি সেটেলার মিজান। আমি একটি নাটক বানিয়েছি, ওটার নাম হচ্ছে ভ্যাকল বউ। নিশ্চয় তুমি ভুল করছো, সেটা সেটেলার মিজান না, আদিবাসী মিজান। উনি আদিবাসী, আমি সেটেলার। উনি ভ্যাকল বউ বানিয়েছে। হ্যাঁ আমি তো বানিয়েছি। মানে কি তুমি বানিয়েছো মানে ব্যাপারটা বুঝলাম না। তুমি তোমার গল্প কি, কাহিনী বলো। সেটা যদি একই গল্প দুইজন ডিরেক্টর দাবি করে তবে নিশ্চয়ই বলতে হবে। অবশ্যই। আমার গল্প হচ্ছে একটা বউ থাকবে, সে ভ্যাকল, বুদ্ধি নেই, আর একটা হাজব্যান্ড থাকবে। ওই ভ্যাকল বউ অনেক কাজ করবে যেগুলো আসলে বুদ্ধিমানরা করে না, বোকারা করে। হ্যাঁ এরকম অনেকটা তো মিলে যাচ্ছে আদিবাসী মিজানের সাথে সেটেলার মিজানের গল্প তো মিলে যাচ্ছে। গল্প মিলে যাচ্ছে। হ্যাঁ তো তোমার এখানে ভ্যাকল বউয়ের নাম কি? সুফিয়া। সুফিয়া? আমারটার নাম আফিয়া। শুধু নাম চেঞ্জ হলে তো হবে না, গল্পতে। তাই? আচ্ছা তাহলে না ঠিকই আছে, ঠিকই আছে। ওখানে কি তুমি কি করো? ওখানে তুমি কোন চরিত্রে? আমি তো ওই যে হাজবেন্ড। ও তুমি হাজবেন্ড? ও আমার নাটকে আমি আফিয়ার হাজবেন্ড। তোমার তার মানে কি তুমি আর আমি প্রতিদ্বন্দ্বী নাকি? না তুমি প্রতিদ্বন্দ্বী, আমি প্রতিবন্ধী। ও তাহলে চরিত্রায়ন কিভাবে করো? একটা প্রতিবন্ধী মানুষ কিভাবে অ্যাক্টিং করে আমি তো বুঝতে পারছি না। অনেক ট্যালেন্ট। না আমি তো ন্যাচারাল অ্যাক্টর, বুঝলে কি না? আমি প্রতিবন্ধী তো, মানে হাত পা নাড়লেই ওটা অভিনয় হয়ে যায়। হ্যাঁ এই জন্য তো আমি ভিক্ষা করি। পড়ে যাচ্ছি দেখলে। ভিক্ষা করার দরকার নেই। তুমি এগুলো উল্টাপাল্টা কথা বলো না। ভ্যাকল বউয়ের মানে জার্নিটা যদি বলি, কোন পার্সপেক্টিভ থেকে এরকম একটা দারুণ কাজ আপনারা করলেন? মিজান ভাইয়ের সাথে খুব বেশি আমার পরিচয় ছিল না। ওনার যে ওয়াইফ মানুষের প্রকৃতি, সে আমার কলিগ, আমরা দুজনেই ভালো একজন বন্ধু। সো ওর সাথে আমার বাহিরে কাজ হয়, অনেকগুলো কাজ হয়েছে। তো একদিন ও আমাকে বললো যে তোর ভাই তোর সাথে কথা বলতে চায়। তখন আমি অবাক হয়েছি, কারণ আদিবাসী মিজান ভাই তো অনেক বিগ প্রোডাকশন বানায়, বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে বানায়। আমি ভাবলাম যে আমাকে নিয়ে বানাবে উনি, কারণ কখনোই ওনাকে বলা হয়নি যে ভাই আপনার সাথে কাজ করতে চাই। তারপর ওনার সাথে দেখা করতে গেলাম, তো উনি বিভিন্নভাবে কথা বললো। আমি বললাম যে ভাই ঠিক আছে আমি কাজ করতে চাই। আমি তো আসলে সিরিয়াস নাটকে কাজ করি, ম্যাক্সিমাম মনে করে যে আমি প্রচুর কান্নাকাটি করি। বাংলা নাটকের বাপ্পারাজ, বাংলা নাটকের ইলিয়াস কাঞ্চন। সো আমাকে দিয়ে ফান কিছু হবে কিনা আমি জানি না, তবে আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি একেবারে শূন্য হাতে আসবো আপনার কাছে, মানে আগে কি করেছি সেটা আমার মাথায় থাকবে না। যেহেতু আমি আর্টিস্ট, আমি মনে করি ওই জায়গায় ডিলিট হবে, দেন আপনারা নিয়ে আমি জার্নি করবো। ওকে উনি বললো যে ঠিক আছে আমরা নতুন ভাবে শুরু করবো। আসলে ফান যে বিষয়টা, এটা ক্যারেক্টারটা তো এটা একটা চলমান প্রক্রিয়া। একদম
যেহেতু দীর্ঘদিন প্রায় 2-3 বছর একই ঘরানার কাজ করে গেলাম সিরিয়াস, ওইটা থেকে বের হয়ে একটু কমেডি নাটক করা, মানে ওই ক্যারেক্টারটা চরিত্রায়ন করা, এটা একটু কঠিন ছিল একদম। বাট আস্তে 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 হয়ে গেল আর কি। বা অসাধারণ। তুমি কি থিয়েটার করো? ইয়েস, আমি এখনো করছি theatre। এখনো করছো? ইয়েস, আমিও থিয়েটার করি, এই কলাবাগান ভ্যারাইটি থিয়েটার। এই নামে তো থিয়েটার আমি শুনিনি। ওটা আমি সভাপতি আর আমি একজন সদস্য। একজন সদস্য মানে কতজন সদস্য? তুমি একাই? একজনই সদস্য। কিন্তু একজনে কি থিয়েটার হয়? খুব টাফ হয়ে যায় না? হয়, আমার হয়। আমি একাই করি, একাই দেখি। হ্যাঁ, নিজেরটা নিজেই দেখি আর কি। তো ভাই তুমি উল্টো বলার কথা না ভাই, থিয়েটারের সদস্য হিসেবে আপনি দারুণ অভিনয় করেন, কাজ করেন। থিয়েটার এবং মিডিয়া এটাকে অনেকেই মুখোমুখি দাঁড় করায়, মানে বিপরীত জায়গায় দাঁড় করায়। এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? যুক্তি আসলে এক একজন এক একভাবে দাঁড় করায়। কখনো কোনো বিজ্ঞাপনের কাজ আসলে মেইন মডেলগুলো একভাবে নেয়, আর পাশের মডেলগুলো চিন্তা করে একটু কঠিন কাজ একটু থিয়েটার থেকে নেই। এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা কখনোই কোনো কঠিন কোনো ক্যারেক্টার আসলে আমরা ভাবি এটা নর্মাল কাউকে দিয়ে হবে না, থিয়েটার থেকে নিয়ে আসতে হবে। এটা আমরা কিন্তু ভাবি। আবার অন্যদিকে থিয়েটারকে খুব বেশি মূল্যায়ন দেই না। মানে আমি মনে করি যে থিয়েটার করলেই যে ভালো অভিনেতা হয়ে যাবে মিডিয়াতে, এটা না, সত্যি না। আবার থিয়েটার যে করলে যে খারাপ কিছু হবে তা না। থিয়েটারের যে অভিনয়টা আর মিডিয়ার ক্যামেরার সামনে যে অভিনয়টা একটু পার্থক্য আছে। একদম। সেই পার্থক্যটা নিজেকে বের করতে হবে, নিজেকে আলাদা দুইটা রাস্তা। আমার কাছে মনে হয় যে আমি যখন থিয়েটারে অভিনয় করতাম সেম অভিনয়টাই ক্যামেরার সামনে করতে চাইতাম, তখন এটা খুব ভালো লাগতো না। একদম। তখন মানে আমি যতদিন না ফাইন্ড আউট করতে পারছি যে থিয়েটারের অভিনয় একটা রাস্তা, মিডিয়ারটা আরেকটা রাস্তা, এই দুইটা যখন এক হয়ে যায় তখন একটু ঝামেলা হয়। যারা এই দুইটাকে আলাদা করতে পেরেছে থিয়েটার থেকে, তারাই থিয়েটার থেকে ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছে। বাহ। আর যারা শুধু মিডিয়া দিয়ে এসছে তাদের তো একটাই রাস্তা, তাদের একটাই রাস্তা, তাকে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে হয় না। আমরা যারা থিয়েটার থেকে আসি আমাদের একটু টাফ হয়ে যায় স্টার্টিং, নতুন করে ভাঙতে হয় বা ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় থিয়েটারটা করলে একটা এনার্জি পাওয়া যায়, একটা শক্তি পাওয়া যায়, অভিনয়ের যে গভীরতা এটা ভাবা যায়। দুটাকে বিপরীতমুখী দাঁড় করানোর প্রচলনটা আসলে কিভাবে হলো? মানে আমি যেটা পারি না, মনে হয় যে পৃথিবীতে এটার কোনো দরকার নেই। একদম। সো আমাদের কিছু, আমি নাম বলছি না, মানে মিডিয়াতে এটা প্রচলন আছে, থিয়েটার করার দরকার নেই। যে কথাটা বলে সে থিয়েটারের মজাটা জানে না। আসলে তাই। সে থিয়েটারের দরজায় কখনো যায়নি, সো সে তো বলবেই, কারণ তার সে সুযোগটা নাই। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন থিয়েটার করে, এটার যে আনন্দটা, এটার যে মজাটা, এটা আসলে ওই যে মানুষটা বলে যে থিয়েটারের দরকার নেই, সে তো তার এই কথা ধরে আগাবে না কোনো কিছু। আসলেই তাই। হ্যাঁ, মানে সে তো সুযোগই পায়নি। আমি যেটা সুযোগ পাইনি সেটা নিয়ে কথা না বলাই ভালো, কিন্তু সে বলে মানুষ, এটা আমাদের প্রকৃতিগত অভ্যাস। এই তুমি তো ভাইরাল এখন, তাই না? সবাই তোমাকে দেখে, আমিও দেখি। হ্যাঁ, আচ্ছা তুমি কেন ভাইরাল? আমার যখন একটা নাটক অন ইয়ারে যায়, স্ক্রিনে যখন যায়, ওইটা তো আলাদা একটা ক্যারেক্টার। একদম। তো যারা দর্শক ওই ক্যারেক্টারটা দেখে, তো দর্শকরা ভাবে ওই ক্যারেক্টারটা প্রপারলি হয়তো আমি করতে পারছি। একদম। দ্যাটস ইট, আর কিছুই না। অথবা দর্শক মনে করে যে ওই ক্যারেক্টারটা তার জীবনের ক্যারেক্টার, যার কারণে সে ওই দর্শকটা তার জীবনের সাথে আমাকে মেলাতে চায়, মিলিয়ে হয়তো কিছু পায়, এই কারণে আমাকে পছন্দ করে। এটা হইতে পারে আমার লাইফে আমাকে সেট থেকে বের করে দিয়েছে যে আপনার অভিনয় হচ্ছে না বা আপনার কাজগুলো ভালো হচ্ছে না, বের করে দিয়েছে, আপনি অন্য কিছু করেন, জব করেন। একসময় আপনি কাজ খুঁজতেন, অস্বীকার করার কিছু নেই। না, খুঁজতাম। একসময় আপনি কাজ খুঁজতেন, এখন কাজ আপনাকে খোঁজে। একটা সময় আমরা যখন শুনতাম যে বেইলি রোডে মহিলা সমিতিতে অথবা গাইড হাউসে মঞ্চনাটকের শো হতো, তখন বিটিভির প্রযোজক যারা, ডিরেক্টররা যারা, তারা হুমড়ি খেয়ে পড়তেন কে ভালো অভিনয় করতো। একদম। কিন্তু কালের বিবর্তনে ওই ডিরেক্টর এবং ওই প্রযোজকরা আর হলমুখী হননি। আমরা যখন আসছি থিয়েটার করতে, আমরা এসে দর্শক সারিতে খুব বেশি ডিরেক্টর পেতাম না, যার কারণে আমাকে বাধ্য হয়ে ওই স্টেজ থেকে নেমে আমি একেবারে নর্মাল স্টেজে নামতে হলো, যেটা কর্পোরেট লেভেল বা ডিরেক্ট প্রডিউসার হাউস বা প্রোডাকশন হাউস থেকে শুরু করে ওই যে স্টেজ থেকে বের হয়ে ওখানে ছোটাছুটি করতে লাগলাম। আমি একটা থিয়েটার কর্মী, আমি ভালো অভিনয় হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি। অভিনেতা হয়ে ওঠার একটা জার্নিতে আছে, আমাকে প্লিজ একটু দেখতে পারেন। এটা দুর্ভাগ্য আমাদের, আমরা যে সময়টা থিয়েটার করতে আসছি, এটা বাংলাদেশের জন্য খুবই একটা মানে ক্রুশিয়াল টাইম। আস্তে আস্তে ধীরে ধীরে দর্শক সংখ্যা কমে যাচ্ছে এবং নাটকের মানও কমে, সবকিছু মিলিয়ে যখন আমি ভাবলাম যে ভাই আমি একটা শিল্পী হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে আছি, এরকম হুমায়ুন আহমেদ থেকে শুরু করে বাংলাদেশের হালের এমন কোনো ডিরেক্টর নেই যার কাছে আমি যাইনি।
এখন যারা নক করে আমাকে মেসেঞ্জারে, আমি আগে বলি যে আজ থেকে 8 বছর আগে বা 10 বছর আগে আপনি মেসেঞ্জার চেক করেন, দেখেন আমাকে পাবেন। সো আমি মনে করি এইভাবে যে আসলে কিছু করার নাই, আমরা এমন একটা সময় বাস করছি, নিজেকেই দেখাতে হচ্ছে যে ভাই আমি পারি। আসলেই তাই, কথায় বলে আগে বলতো যে হচ্ছে নিজের ঢোল নিজে পিটায়ও না, অন্যকে দাও পিটাতে। বর্তমান সময় আসছে নিজের ঢোল নিজে পিটাও, অন্যকে পিটাইতে দিলে ফাটিয়ে ফেলতে পারে। সো আসলে নিজের ঢোল নিজে পেটাইতে হবে। আমরাও নিজের ঢোল নিজে পেটাবো একটু পরে এসে, কারণ ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আরো শুনবো অনেক কথা আমাদের আজকের অতিথি তন্ময় সোহেল ভাইয়ের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ফান শো অফে। আর আজ আমাদের অতিথি সবার প্রিয় অভিনেতা তন্ময় সোহেল ভাই। ভাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, একসময় আপনি কাজ খুঁজতেন, এখন কাজ আপনাকে খোঁজে। এর পেছনে কি কোনো সিন্ডিকেট বা এরকম কিছু ব্যাপার আমরা শুনে থাকি মাঝে মধ্যে, মিডিয়া সিন্ডিকেট? মিডিয়া সিন্ডিকেট বিষয়টা একসময় আমারও অবাক লাগতো, যে এটা জিনিসটা কি। সিন্ডিকেট মানে কি, যে একটা ঘরানা, যে আমরা করব, ও না, তোমরা করো, আমি না। বিষয়টা তো এরকমই, এটাই তো সিন্ডিকেট। সিন্ডিকেট শব্দটা তো এটাই। এটা সবচেয়ে বেশি একসময় আমার উপরে প্রভাব পড়তো। অনেকে আমার সাথে কাজ করতে চাইতো, যে এটা বলা হতো যে ওর সাথে কাজ করলে আমি তোমার সাথে করবো না। সে আপনি আপনার কোয়ার্টিস্টকে বললেন যে তুমি যদি তন্ময় সোহেলের সাথে করো তাহলে আমি তোমার সাথে করবো না। আচ্ছা। অথবা আমি আমার কোয়ার্টিস্টকে বললাম যে আমার সাথে তুমি কাজ করো, তুমি স্বপ্নীল সোহেলের সাথে কাজ করতে পারবে। এটাই তো সিন্ডিকেট। আচ্ছা। সো এটা তো প্রকট, এটা তো নতুন যে তা না, এটা যুগে যুগে হয়ে আসছে, আগেও ছিল। সেই বিপাশা তৌকির ভাইদের থেকে শুরু করে, তখন হয়তো ফেসবুক ছিল না বলে মানুষ জানতো না, এখন ফেসবুক ইউটিউবের কারণে মানুষ জানে। এটা শুধু বাংলাদেশ মিডিয়াতে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে এই সিন্ডিকেট আছে। এটা থাকবে, এটা ভাঙতে হবে। যে ভাঙতে পারবে সেই কাজ করবে এবং সেই ভালোভাবে কাজ করতে পারবে, ভাঙতে হবে। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কয়টা, কবে হলো? মানে তুমি কি বলতেছো? ছেলে মেয়ে, ওনার ছেলে মেয়ে হবে, উনি তো পার্সোনাল লাইফে ওনার দুটো ছেলে মেয়ে। আমরা নর্মালি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না, সেটা আমরা সমস্যা নেই। হ্যাঁ, না, আমি নাটকের কথা বলেছি। তোমার ওই বউটা তো ব্যাককল, তার ছেলে মেয়ে হইলো কি না? এখনো হয়নি। এখনো হয়নি? হয়তো ফিউচারে হবে। ফিউচারে হবে? প্ল্যানিং চলছে। আচ্ছা, হলে আমাকে আঙ্কেল ডাকতে বলো। হ্যাঁ, মানে তুমি বন্ধু হয়ে যাও। বন্ধু? তখন আমাকে তো বুড়ো বন্ধু বলবে। সমস্যা নেই, আমারও অনেক মানে এইজ ফ্রেন্ড আছে। আচ্ছা আচ্ছা, তুমি 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 একদম ফাঁচুকি আলাপ, মানে হুদাই ফাঁচুকি আলাপ। একজন এত বড় একজন মানুষ, তুমি একজন ফাঁচুকি আলাপ করো না। এই মুহূর্তে আপনার মনে কার কথা মনে আছে সেই ব্যাপারটা জানবো ছোট্ট একটা খেলার মাধ্যমে। আমি একটা ছবি দেখাবো, সেই ছবি দেখে কার কথা মনে পড়ে আমরা দেখব। প্রথম ছবি, আমার ছেলে, ছোট ছেলে। বাহ, ছোট ছেলের নাম কি? ইনান। ইনান কত বছর বয়স? 8 মাস। ইনান, তোমার বয়স এখন 8 মাস। তুমি বুঝতে পারবে কিনা জানি না, বাট তুমি কিন্তু টেলিভিশনে চলে আসছো, কারণ এই ছবিটার পাশেই তোমার ছবিটাও দেখা যাচ্ছে। এবং তোমার বাবা আমাদের এই অনুষ্ঠানে এই ছবিটা দেখে সবসময় তার মনে তুমি থাকো, কিন্তু সবাইকে তোমার কথা বলেছে। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, তুমি অনেক বড় হও। এরপরে আমাদের পরের ছবি, এটা আমার এক ফ্রেন্ড আছে থিয়েটারের, ফজলুল হক রাসেল। এটা দেখে রাসেলের কথা মনে ফজলুল হক রাসেল ভাই, প্রতিশোধ নেওয়ার এই তো সময়। এই ছবি দেখে আপনার কথা মনে হয়েছে, অবশ্যই আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখবেন। আমরা যাব পরের ছবিতে। এটা আমার এক ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ড। ওর নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন অ্যাডভোকেট, কুমিল্লাতে আছেন, আমার খুব ক্লোজ। অ্যাডভোকেট শাহাবুদ্দিন খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনি নিশ্চয়ই আপনার চোখে মুখে সবসময় আর লেজ সবসময় উই 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 না? আমাকে খুব হিংসা করতো, খুব হিংসা করতো। হ্যাঁ, এই কারণে আজকে এটা দিলাম। একদম, আপনি পেয়ে গেলেন কিন্তু। এরপরে আমাদের পরের ছবি, অসাধারণ। আমাকে কিছুদিন আগে মানুষ বলতো, বাংলা নাটকের কান্নাকাটি প্রচুর করতাম তো, ফ্যামিলি ড্রামা করতাম, তো অনেকে বলতো যে ও অসাধারণ একজন অভিনেতা, প্রেমের সময়। কার কথা মনে পড়ে? তা ওনার কথাই মনে পড়ে। নিজের কথা মনে পড়ে? কিছুদিন আগে মনে হতো যে আমি এরকম, কিন্তু কিছুদিন আগে তন্ময় সোহেল ভাইয়ের নিজের কথাই মনে হতো যে আমি বোধহয় এই। হ্যাঁ, বাংলা নাটকে অনেকে বলতো যে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তন্ময় সোহেল ভাইয়ের হৃদয় ভেঙে যায়।
এবার যাবো আমরা পরের ছবিতে। বিশাল স্মৃতি আছে। আমি ঢাকায় যখন ফার্স্ট আসি তখন একজন অভিনেতা বা মিডিয়ার কাউকে দেখার জন্য ওনার বাড়িতে ছুটে গিয়েছিলাম, সেই ফুলবাড়িয়াতে। ডিপজল সাহেব অসাধারণ একজন অভিনেতা, এবং ওনাকে না পেয়ে ওনার বাড়িটাকে স্মৃতি হিসেবে নিয়ে আসছি আমি। একদম 2006 একদম। অসাধারণ একজন অভিনেতা। ডিপজল ভাইকে যারাই দেখে তারা তার কথাই বলে, অন্য কারো কথা মনে পড়ে না। কারণ এই অমায়িক চেহারা এবং অমায়িক তাকানো এবং অমায়িক হাসি বাংলাদেশে ওয়ান পিস মেট কি বলে, সানডে মানডে ক্লোজ করে সানডে মানডে ক্লোজ। সো আপনার জন্য শুভকামনা রইল। ওকে, এর সাথেই শেষ হলো আমাদের এই ছোট্ট গেমটি, এবং আমরা চেষ্টা করলাম মজার ছলে হোক কাউকে না কাউকে মনে করার জন্য। হয়তো আপনার বন্ধু যাকে কখনো আপনি হয়তো কিছুদিনের মধ্যে মনেই ছিল না, কিন্তু আমাদের এই ছবিটার মাধ্যমে হয়তো আমরা তার কথা মনে করলাম। তা আপনি তো এখন একজন তারকা, এই তারকা খ্যাতিটা কত এনজয় করছেন বা কিভাবে এনজয় করছেন? তারকা কিনা আমি জানি না, আমি এটা খুব বেশি ফ্রি থাকি না, তো এই কারণে ওই যে তারকা কথাটা এটা আমার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য না। কারণ হয়তো যে কয়েকদিন ফ্রি থাকি একটু মানুষ বলে যে ভাই আপনার অভিনয় ভালো লাগে বা আপনাকে এই নাটকে দেখছি, সো এটা তো ভালো লাগে একদম ডেফিনেটলি। আমি যখন থিয়েটার প্রথম দিন আসছি, আপনি হয়তো চিনেন আলী হায়দার লিঠু, আমার গুরু। সে আমার ইন্টারভিউ নিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে কেন আসছেন। আমি বলছি আমি মিডিয়াতে অভিনয় করব। মিডিয়াতে অভিনয় করার জন্য যত বছর থিয়েটার করা লাগে আমি তাই করবো। উনি কিন্তু চাইলে আমাকে বাদ দিয়ে দিতেন, কারণ মিডিয়ার কথা বলে একসময় থিয়েটারে নিতেন না। আমি বলেছি যত বছর লাগে মিডিয়াতে এস্টাবলিশ হতে তত বছরে আমি থিয়েটার করবো, সেটা 50 বছর হবে, আমৃত্যু হতে পারে, কারণ এস্টাবলিশমেন্টের তো শেষ নেই। আমাদের এই অনুষ্ঠানের দর্শকদের জন্য আপনার যদি কোনো কথা থাকে? না, দর্শকদের সাথে তো কথা বলতেই হবে, দর্শকরাই তো আমাদের প্রাণ। একদম। আজকের যে অনুষ্ঠান শো অফ, এটা তো দর্শকদের যদি চাহিদা না থাকে অফ হয়ে যাবে। সো আমি বলবো যারা বাংলা নাটকের দর্শক আছেন তারা আমাদের পাশে থাকবেন, বাংলা নাটক দেখবেন, এবং আপনারা যদি বাংলা নাটক দেখেন, এই প্রোগ্রাম দেখেন, তাহলে আমরা ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আর দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের জন্য আসলে টাফ ভালো কোনো কাজ করা। তারপরও আমাদের চেষ্টা থাকবে দর্শকরা যাতে মুখ ফিরিয়ে না নেয়, তাদেরকে ভালো কাজ দেয়া। সো আমরাও কমিটেড যে আমরা ভালো কাজ দিব। আমরাও চাই দর্শকদের কাছ থেকে যে আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। এই শোনো তন্ময়, তুমি টেনশন করো না, আমি আছি। আমি টিঙ্কুদা থাকতে তোমার কাজের কোনো অভাব হবে না। নিজের কাজের খবর নাই, অন্যের কাজের দিয়ে বলছো, এইসব চাপাবাজি বাদ দাও। আরে না, তুই থাম, চুপ থাক। শোনো, তুমি আমার কথা মনে রাখবে, আমার ফোন নম্বর নিয়ে যাবে, ফোন দেবে, আমি তোমাকে কাজ দেবো। এই শোনো, দর্শকবৃন্দ, আপনাদের কাছ থেকে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে শো অফের অন্য পর্বে অন্য কোনো অতিথির সাথে। আজকের মতো বিদায়। Shoot!